আজ আমরা উইলিয়াম বাটলার ইয়েটসের এমন একটা কবিতার জগতে ডুব দেব যেটা তিনি লিখেছিলেন তার জীবনের একেবারে শেষ দিকে। এটা শুধু একটা কবিতা না, এটা বলতে পারেন তার পুরো জীবনের একটা সারসংক্ষেপ। তো এই কবিতার গভীরে যাওয়ার আগে চলুন একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন নিয়ে ভাবি। একটা জীবনকে আসলে কিভাবে মাপা যায়, মানে কি দিয়ে তার বিচার হয়? অদ্ভুতভাবে ইয়েটস তার জীবনের শেষ পর্যায়ে এসে ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজছিলেন, আর সেই উত্তরটাই যেন লুকিয়ে আছে এই কবিতার প্রতিটি লাইনে। আসুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি। সময়টা ১৯৩৭ সাল। একজন বৃদ্ধ কবি ডাবলিনের মিউনিসিপ্যাল গ্যালারিতে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছেন। চারপাশের দেয়ালে শুধু ছবি নয়, টাঙানো আছে তার গোটা জীবন, তার বন্ধুদের স্মৃতি আর আয়ারল্যান্ডের রক্তক্ষয়ী ইতিহাস। কবিতাটা ঠিকমতো বুঝতে হলে এর পেছনের কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার। যেমন দেখুন, এটা লেখা হয়েছিল ১৯৩৭-এ, মানে তার জীবনের একদম শেষের দিকে। আর এর পুরো প্রেক্ষাপটটাই হচ্ছে ডাবলিন মিউনিসিপ্যাল গ্যালারি। কবিতার সুরটা কেমন? কিছুটা স্মৃতিকাতর, শ্রদ্ধায় ভরা, আবার বিষণ্ণ। মানে এটা আসলে কবির নিজের সাথে নিজের একটা কথোপকথন। তো গ্যালারির ভেতরে ইয়েটস তার এই সফরটা শুরু করলেন কিছু পোর্ট্রেট বা প্রতিকৃতি দিয়ে। কাদের ছবি? ছবিগুলো ছিল আয়ারল্যান্ডের সেই সব রাজনৈতিক আর বিপ্লবী নেতাদের যারা একটা নতুন দেশ, একটা স্বাধীন আয়ারল্যান্ডের স্বপ্ন দেখেছিলেন এবং তাকে সত্যি করেছিলেন। আর এই মুখগুলো কিন্তু সাধারণ মুখ নয়, এদের প্রত্যেকটার পেছনে লুকিয়ে আছে একটা গোটা জাতির সংগ্রামের গল্প। একদিকে যেমন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো কেসমেন্ট, অন্যদিকে গ্রিফিথের সেই গর্বিত দৃঢ় মুখ, বা ধরুন কেভিন ও হিগিন্সের সেই অস্থির চাহনি। প্রত্যেকটা ছবি যেন সেই উত্তাল সময়ের একটা জীবন্ত দলিল। এই পোর্ট্রেটগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়েটসের মনে একটা বড় উপলব্ধি আসে। তিনি ভাবেন, তার ছোটবেলার আয়ারল্যান্ড তো এমন ছিল না। সেটা ছিল একটা মৃত আয়ারল্যান্ড, পরাধীন, প্রাণহীন। কিন্তু এই গ্যালারিতে তিনি যে আয়ারল্যান্ডকে দেখছেন সেটা সম্পূর্ণ অন্যরকম। এটা একটা নতুন, জেগে ওঠা দেশ। আর ঠিক এই ভাবনা থেকেই কবিতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত লাইনটা আসে। ইয়েটস লিখছেন, এটা আমার যৌবনের মৃত আয়ারল্যান্ড নয়, বরং সেই আয়ারল্যান্ড যা কবিরা কল্পনা করেছে। ভয়ঙ্কর, তবু আনন্দময়। আচ্ছা, ভয়ঙ্কর কেন? কারণ এই স্বাধীনতার জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর আনন্দময় কেন? কারণ এই সংগ্রামের শেষে একটা গর্বিত বিজয়ী জাতির জন্ম হয়েছে। মানে কবিরা শুধু শব্দ দিয়ে কবিতা লেখেননি, তারা শব্দ দিয়ে একটা গোটা দেশকে কল্পনা করেছেন, তাকে নতুন করে জন্ম দিয়েছেন। কিন্তু দেশের এই ইতিহাসটা গল্পের মাত্র অর্ধেক। কারণ ইয়েটসের এই গ্যালারি সফরটা এবার একটা মোড় নিতে চলেছে। দেশের গল্প থেকে সরে গিয়ে ফোকাসটা এবার চলে আসবে তার একান্ত ব্যক্তিগত জীবনে, তার বন্ধুদের দিকে, সেই মুখগুলো যারা ছিল তার হৃদয়ের সবচেয়ে কাছে। তো এই সফরের দ্বিতীয় পর্বে আমরা দেখি ইয়েটস এসে দাঁড়িয়েছেন তার বন্ধু আর সহকর্মী শিল্পীদের পোর্ট্রেটের সামনে। আর এখান থেকেই বলা যেতে পারে কবিতার সবচেয়ে আবেগঘন অংশটা শুরু হয়। এখানে কারা আছেন? আছেন লেডি অগাস্টা গ্রেগরি, তার ছেলে রবার্ট গ্রেগরি, হিউ লেন, জন মেলিংটন সেঞ্জ। এই নামগুলো কিন্তু শুধু ইয়েটসের বন্ধু হিসেবে গুরুত্বপূর্ণ নয়, এরা সবাই মিলেছিলেন আয়ারল্যান্ডের সাংস্কৃতিক নবজাগরণের প্রাণকেন্দ্র। তারা এমন একটা আয়ারল্যান্ডের স্বপ্ন দেখতেন যেখানে শিল্প আর দেশের মাটি মিলেমিশে একাকার হয়ে যাবে। এর মধ্যে লেডি গ্রেগরির ছবির দিকে তাকিয়ে ইয়েটস বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি অনুভব করেন লেডি গ্রেগরির মধ্যে গর্ব আর বিনয়ের যে অসাধারণ একটা মেলবন্ধন ছিল, সেটা আর দ্বিতীয়বার কারো মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না। এই অনন্য গুণটাকেই তিনি বলছেন দ্যাট সেলসেম এক্সেলেন্স, বা সেই একই মহত্ব, মানে এমন কিছু যার তৈরি করা যায় না। আর তাদের শিল্পের মূল দর্শনটাই ছিল ঠিক এই রকম। তারা বিশ্বাস করতেন, আমরা যা কিছু করেছিলাম, যা কিছু বলেছিলাম বা গেয়েছিলাম, সবকিছুই জন্ম নিতে হবে মাটির সংস্পর্শ থেকে। মানে আসল শিল্প আকাশ থেকে নামে না, তার শিকড় থাকতে হয় দেশের মাটিতে, সাধারণ মানুষের জীবনে, তাদের গল্পে। এবং এবার আমরা কবিতার একদম চূড়ার দিকে এগোচ্ছে। গ্যালারিতে বন্ধুদের ছবির সামনে দাঁড়িয়ে ইয়েটস যেন তার নিজের পুরো জীবনটাকে, তার সমস্ত অর্জনকে নতুন করে দেখছেন, নতুন করে বিচার করছেন। আর ঠিক তখনই তিনি নিজের মনে একটা প্রশ্ন করেন, একজন মহান কবিকে শেষ পর্যন্ত কিভাবে বিচার করা উচিত? তার লেখা বই দিয়ে, তার কবিতার জন্য, তার পাওয়া সম্মান দিয়ে? কোনটা তার আসল পরিচয়? আর যে উত্তরটা তিনি খুঁজে পান সেটা সত্যি চমকে দেওয়ার মতো। না, লেখা বই দিয়ে নয়, গাওয়া কবিতা দিয়েও নয়। তিনি বলছেন তার আসল পরিচয় এর কোনোটার মধ্যেই নেই। তাহলে কোথায়?
কবিতার একেবারে শেষে এসে তিনি সেই উত্তরটা দিচ্ছেন। চিন্তা করো, কোথায় মানুষের গৌরব শুরু হয় এবং শেষ হয়, আর বলো আমার গৌরব ছিল আমি এমন বন্ধু পেয়েছিলাম। ভাবুন একবার, জীবনের শেষে এসে ইয়েটস বলছেন তার সবচেয়ে বড় অর্জন, তার আসল গৌরব তার নোবেল পুরস্কার বা তার কবিতা নয়, তার আসল গৌরব হল তিনি জীবনে এমন কিছু অসাধারণ বন্ধু পেয়েছিলেন। তাহলে এই অসাধারণ কবিতাটা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? কয়েকটা জিনিস কিন্তু খুব স্পষ্ট। প্রথমত, একটা দেশের আত্মাকে আসলে তার শিল্পীরাই তৈরি করেন। দ্বিতীয়ত, জীবনের আসল গৌরব হয়তো নাম, যশ বা সাফল্যে নেই, সেটা লুকিয়ে থাকে মানুষের সাথে মানুষের সম্পর্কে, বন্ধুত্বে। আর সবশেষে হয়তো আমাদের আসল উত্তরাধিকার আমাদের কাজের মধ্যে নয়, বরং আমরা কেমন মানুষের সঙ্গ পেয়েছি তার মধ্যেই থাকে। ইয়াটস তার জীবনের গ্যালারিতে তার বন্ধুদের মুখগুলোকেই অমর করে রেখে গেছেন। এই পুরো যাত্রার শেষে প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের জন্যই। যখন জীবনের সফর শেষ হবে, তখন আমাদের নিজেদের স্মৃতির গ্যালারিতে কোন ছবিগুলো ঝুলবে, কোন মুখগুলো সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবে?